সাধু সাবধান, পিঠের চামড়া কারোরই থাকছে না। আসছে আওয়ামী লীগ। সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, যে ইঙ্গিত, জুলাই বিপ্লবীদের ফাঁসিতে চড়ানোর ইঙ্গিত তিনি দিলেন। হাসনাত, সার্জিস, নাহিদ যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, তাদেরকে হুকুমের আসামি করে তাদের বিচারের মুখোমুখি করা এবং তাদেরকে ফাঁসির আদেশ দেয়া। এদিকে ধানমন্ডির ৩২ নম্বরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার বিচার শুরুতেই ফেঁসে গেলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ হতে চলেছে। ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের অভিযোগে মামলার মুখোমুখি হতে যাচ্ছেন ডক্টর ইউনূস। দায়িত্ব ছাড়ার সপ্তাহ না পেরোতেই এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে আইনি লড়াই। এবার যে দৃশ্যপট পাল্টে যাওয়ার খবর এসেছে, সেই খবরে আপনি নিজেও চমকে উঠবেন, আপনার নিজেরও পিলে চমকে যাবে। এবার কি সব লেজে গোবরে অবস্থা হয়ে যাবে? এবার কি সবার মুখোশ উন্মোচিত হয়ে যাবে? এবার কি বোঝা যাবে যে এই মিশনে পেছন থেকে কারা কারা কাজ করেছেন? বিমানবন্দরে ৩৫০ কোটি টাকা সহ গ্রেফতার হওয়ায় আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি তারেক রহমানের। রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে তার সঙ্গে থাকা একটি সুটকেস থেকে প্রায় ৩৫০ কোটি টাকার নগদ। এত তাড়াতাড়ি যে এই লেভেলের খেলা শুরু হবে প্রকৃতপক্ষে বুঝতেই পারি। নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসুদ, আপনি ভাবুন যে এত তাড়াতাড়ি এই লেভেলের খেলা শুরু হয়ে গেল। যারা এতদিন আওয়ামী লীগ আতঙ্কে ঘোরাফেরা করতো, তারা অলরেডি নিজ এলাকায় তথাপুর খাওয়া শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। প্রফেসর ইউনূসের শাসনের অবসান হতে না হতেই দৃশ্যপট পাল্টে যেতে শুরু করেছে এবং দৃশ্যপট রীতিমতো সিনেমাটিক ওয়েতে পাল্টে যাচ্ছে। এবার যে দৃশ্যপট পাল্টে যাওয়ার খবর এসেছে, সেই খবরে আপনি নিজেও চমকে উঠবেন, আপনার নিজেরও পিলে চমকে যাবে। যে দাবিটা গত ১.৫ বছর ধরে করে আসছিল একটা বড় পক্ষ, যে ২৪-এর আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সময়ে বিজয়ের পরেও যে সারা দেশে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, অবলীলায় প্রকাশ্যে স্বীকার করেছে অনেকে যে আমরা পুলিশ মেরেছি, পুড়িয়েছি, থানা জ্বালিয়েছি। এই ঘটনার কোনো ধরনের কোনো আইনি ব্যবস্থা নেওয়ার পথে প্রফেসর ইউনূস সরকার বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং তারা ইনডেমনিটি ঘোষণা করেছিল নির্বাহী আদেশে। সম্ভবত সেটা আর থাকছে না। পুলিশ হত্যা মামলার বিচার হতে চলেছে, সেরকম সিগন্যাল সরকারের পক্ষ থেকে স্পষ্ট চলে এসেছে। এই চাঞ্চল্যকর খবরটা দিচ্ছে আজকে বাংলাদেশের গণমাধ্যম দেশ রূপান্তর এবং বিবিসি বাংলা। চলুন এই চাঞ্চল্যকর খবরের মাধ্যমে প্রফেসর ইউনূসের শাসনকালের কি ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থার বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা করি। থাকবেন পলিটিক্স টিভির। সংস্কৃতি সব থেকে বেশি দরকার। বিচার হতে হবে, অপরাধীদের বিচার হতে হবে, সেটা যে অপরাধী হোক। পুলিশ যদি কাউকে অহেতুক বেআইনিভাবে মেরে থাকে, তার যেমন বিচার হতে হবে, তেমনি আপনি যদি পুলিশকে মেরে থাকেন তাহলে আপনার বিচারও হতে হবে। এটাই বিচারের বাণী হওয়ার কথা। কিন্তু প্রফেসর ইউনূস সরকার সেই বাণীর একটা অংশ কেটে ফেলার চেষ্টা করেছে। একটা অংশ কেটে ফেলে বলার চেষ্টা করেছে যে পুলিশকে যারা মেরেছে, এমনকি ৫ আগস্টের পরেও যারা পুলিশকে পুড়িয়েছে, থানা পুড়িয়েছে, থানার মধ্যে পুলিশকে বন্দি করে রেখে বহু পুলিশকে পুড়িয়ে মেরেছে, গাছের সঙ্গে ঝুলিয়ে মেরেছে, ওভারব্রিজে ঝুলিয়ে মেরেছে, এর নাকি বিচার করা যাবে না, এর নাকি বিচার হবে না। এর বিচার যারা বন্ধ করতে চেয়েছিল, এবার কি তাহলে তাদেরও বিচার হওয়ার ব্যাপারটা চলে আসবে? কিংবা এখন না আসলেও কোনো না কোনো একটা সময় চলে আসবে? যেটা বলছিলাম, বিচারের সংস্কৃতি থাকতে হবে। সমাজে যে অপরাধ করবে তার বিচার হতে হবে, সে যেই হোক না কেন, যত বড় ক্ষমতাবানই হোক না কেন। এই মধুর বাণী শুধু আমরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখে শুনি, কিন্তু কার্যে পরিণত হতে দেখি না। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দৃশ্যপট পাল্টে গেছে। গণমাধ্যমে খবর হচ্ছে, দেশ রূপান্তরের খবরটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে পুলিশ হত্যারও তদন্ত হবে। বিবিসি বাংলা বলছে, বিবিসি বাংলার এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা ও স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে, পুলিশ হত্যারও তদন্ত হবে। তদন্ত হওয়া মানেই, তদন্ত তো বিচারের প্রথম প্রক্রিয়া, তার মানে হচ্ছে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। তার মানে যারা প্রকাশ্যে, এই তো কদিন আগে হবিগঞ্জে প্রকাশ্যে ওই জুলাই যোদ্ধা মাহাদি আমিন, যিনি কিনা 4 লাখ ওই কি যেন ক্রিপ্টো কারেন্সি নিয়ে দিল্লিতে গিয়েছিল বলে তোলপাড় হয়েছে সারা দেশে, এবং ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেয়া এই মহাবীর, তিনি দিল্লিতে গিয়েছিলেন ভিসার জন্য। দিল্লিতে কেন যেতে হবে? দিল্লি তো আমরা বয়কট করেছি, সেই প্রশ্নের সমাধান মেলেনি। তিনি হবিগঞ্জের থানায় বসে সরাসরি স্বীকার করেছিলেন এসআই সন্তোষকে আমি পুড়িয়ে মেরেছি, থানাতে আমি আগুন জ্বালিয়েছি, কিন্তু তাদের কোনো বিচার হয়নি, বরং তাদের ফুলের মালা দেয়া হয়েছে।
এবার যে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে যে 2024-এর ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল 44 জনকে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা যদিও এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ হওয়ারই কথা। তাদের মতে নিহতের সংখ্যা অনেক বেশি। তারা অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি ওঠালেও তা আমলে নেওয়া হয়নি। তবে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে, অর্থাৎ তদন্তের অনুমতি দেওয়া হয়েছে। অনেকেই অভিযোগ করেন যে অন্তত 3,500 কিংবা 3200 পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে ওই সময়। এই ঘটনা যদি ঘটে থাকে, তদন্তে যদি উঠে আসে যে অহেতুক এই পুলিশকে মারা হয়েছে, কোনো সামনাসামনি যুদ্ধে মারা যায়নি, তাহলে তার বিচার হতেই হবে। এবং আত্মস্বীকৃত পুলিশের যারা টেলিভিশনে টক শোতে বলেছিল যে আমরা যদি পুলিশ না মারতাম, আমরা যদি থানা জ্বালিয়ে না দিতাম, আমরা যদি মেট্রো রেল না পোড়াতাম, আমরা যদি বিটিভি না পোড়াতাম, তাহলে আমাদের আন্দোলন সফল হতো না। তার মানে সরাসরি স্বীকার করে নেওয়া হয়েছে তারা পুলিশকে মেরেছে, এবং পুলিশকে মেরে কখনো ওভারব্রিজে ঝুলিয়ে রেখেছে, কখনো গাছে ঝুলিয়ে রেখেছে, কখনো থানার মধ্যে স্তূপ আকারে, ময়লার স্তূপ আকারে সাজিয়ে রেখেছে। এই ঘটনাগুলো আমরা দেখেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র বলছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। 1.5 বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের শীর্ষ মহলের কেউ। এসব ঘটনার মাত্র 5টিতে মামলা হয়েছে, আটক হয়নি একজনও। পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করলেও সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ ও আলামত সংগ্রহ করে রেখেছে। অন্তর্বর্তী সরকার সংকেত না দেওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজ এগোতে পারেনি। অর্থাৎ পুলিশের কাছে সব তথ্য প্রমাণ আছে, সরকার সিগন্যাল দিলে এগুলো বেরিয়ে আসবে। আন্দোলনের সময় কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই ও কারাগারে আগুন ধরিয়ে দেয়াল ও গেট ভেঙে বন্দিরা পালিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি অনেকে। এখন পুলিশ স্থাপনায় হামলা, আগুন ও সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। ভয়াবহ ব্যাপার। তিনি বলেছেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আলামত থাকার পরও অন্তর্বর্তী সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকে ছিল। তিনি বলেন, মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। ভয়াবহ কথা। মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত অবশ্যই হবে। সাবাস, এটাই তো দরকার। সালাউদ্দিন আহমেদের এই সাহসিকতাটা খুবই দরকার, যে তদন্ত হবে। তদন্তে যদি কোনো রাঘব বোয়ালের নাম আসে, যদি প্রমাণ হয় যে কোনো রাঘব বোয়াল এই পুলিশকে মেরেছে কিংবা মারিয়েছে, পুলিশকে আত্মবিশ্বাসী করতে হলে, পুলিশকে কার্যকরভাবে বাংলাদেশে কাজে লাগাতে হলে এই হত্যাকাণ্ডের, এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। সেটা যত রাঘব বোয়াল, যত বড় মাপের রাঘব বোয়াল হোক না কেন, এমনকি অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো বড় ক্ষমতাধর, মহাবড় ক্ষমতাধরও যদি এর সঙ্গে জড়িত থাকে, তারও বিচার করতে হবে। ওই কর্মকর্তা জানান, কারাগার থেকে যেসব বন্দী পালিয়ে গেছে তাদের ধরতে বিশেষ অভিযানও হতে পারে। তাদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ছাত্র জনতা হত্যাকাণ্ড হওয়া মামলাগুলো দ্রুত তদন্ত করে অভিযোগপত্র দেওয়া হবে। যারা এসবে সরাসরি যুক্ত ছিল তাদের আইনের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না। খুবই ভালো কথা। যারা হত্যাকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না, সবার বিচার করা হোক। যদি ছাত্রদের কেউ মেরে থাকে তার বিচার হবে। ছাত্ররা যদি পুলিশকে মেরে থাকে তারও বিচার হবে। আর যদি ছাত্ররা মনে করে যে তাদের পক্ষে তাদের মধ্যে তৃতীয় কোনো পক্ষ ঢুকে গিয়েছিল, স্বার্থান্বেষী একটা মহল, যেটা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে সরিয়ে দেওয়া হয়েছিল ব্রিগেডিয়ার শাখাওয়াত বলেছিলেন, 7.62 বুলেট এটা বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না, এটা পুলিশের কিংবা র্যাবের কিংবা আর্মির গুলি না, এটা অন্য কোনো গুলি, তৃতীয় কোনো পক্ষ এর মধ্যে ঢুকে গিয়েছিল। এই মন্তব্য করার সাথে সাথে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কেন? কারণ মেটিকুলাস ডিজাইনের ভেতরের তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে। এই যে মেটিকুলাস ডিজাইন, প্রফেসর ইউনুসের এই যে মেটিকুলাস ডিজাইনের 7.62 বুলেট কোথায় থেকে এলো সেটাও তদন্ত করে বের করতে হবে, এবং এটা প্রফেসর ইউনুস নিজে সাপ্লাই দিয়েছেন কিনা সেটাও বের করতে হবে। কথার কথা বললাম, তিনি যত বড় রাঘব বোয়ালি হোক না কেন, সেই ব্যাপারগুলো বের করতে হবে। এবং ছাত্রদের মধ্যে, ছাত্ররা বিশেষ করে বড় বড় ফিগার, যেমন আবু সাইদ রংপুরে, তিনি তার দেহে কোনো গুলি পাওয়া যায়নি, তাহলে তিনি কিভাবে মৃত্যুবরণ করলেন সেই তদন্ত সঠিকভাবে বের করে আনতে হবে। মুগ্ধ তার আশেপাশে কোনো পুলিশ
সদস্য ছিল না তিনি যখন পানি পানি করছিলেন, তাহলে তাকে গুলি করলো কে, কোথায় থেকে গুলি আসলো, তার মাথায় কোন গুলিটা ছিল, এই ব্যাপারগুলো সঠিকভাবে তদন্ত করে বের করে আনে জাতিকে সঠিক তথ্য জানাতে হবে এবং তার জন্য যদি সর্বোচ্চ পর্যায়ের কেউ অপরাধী হয় তাকেও শাস্তি দিতে হবে। সেটা যদি মনে হয় যে শেখ হাসিনা বোরকা পরে রাস্তায় নেমেছিলেন, রাস্তায় নেমে 7.62 বুলেট দিয়ে মুগ্ধকে মেরেছেন কিংবা আবু সাইদকে মেরেছেন, যদি সেটাও প্রমাণিত হয় তার জন্যও শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। পুলিশে ক্ষোভ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের আগে ও পরে পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগের ঘটনায় দুর্বৃত্তরা থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র লুট করার পাশাপাশি পুলিশ সদস্যদের হত্যা করেছে। লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। লুটের ঘটনায় 5টি মামলা হলেও বেশিরভাগ ঘটনাতেই কোনো কিছু হয়নি এবং সেই মামলাতে কাউকে কোনো গ্রেপ্তার করা হয়নি। কবে মামলা রুজু হবে নিশ্চিত করে বলতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবে তদন্ত শুরু হচ্ছে। এ নিয়ে পুলিশে ক্ষোভ দেখা দিলেও প্রকাশ্যে কেউ কথা বলছেন না এখনো। তবে নতুন সরকার গঠন হওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। সরকার থেকে বিশেষ বার্তা গেছে পুলিশ সদর দপ্তরে। বার্তায় বলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের থানা সহ অন্যান্য স্থাপনায় হামলা ও নিহতর ঘটনা তদন্ত করতে হবে। এবারই থলের বিড়াল বেরিয়ে আসবে, এবারই গোমর ফাঁস হয়ে যাবে। কারা এই কাজ করেছে, কোন জঙ্গি সংগঠন এর মধ্যে ঢুকিয়েছিল, কোন দলের জঙ্গিরা এই কাজগুলো করেছে, এগুলো পরিষ্কার বেরিয়ে আসবে। তদন্ত নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে পুলিশের মধ্যে। পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুটের ঘটনায় আরও মামলা হবে দ্রুত। ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না। পুলিশ হত্যা ও থানায় লুটপাটের ঘটনার তদন্ত হচ্ছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে ঘটনার শাস্তি দেওয়া হবে। ছায়া তদন্তের কথা বলা হয়েছে যে ডিএমপিতে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করার দাবি করা হয়েছে। এছাড়া অনেক কিছু পুলিশের মামলার তদন্তে পুলিশ বিব্রত বোধ করেছে। নতুন করে কল লিস্ট সংগ্রহ করা হয়েছে, ওই সময়ের কল লিস্ট সংগ্রহ করে বিভিন্ন ব্যাপার করা হচ্ছে, মামলার পরিসংখ্যান দেখা হচ্ছে। সব মিলিয়ে এটা একটা বড় খবর। আমার মনে হয় যে নতুন সরকারের আমলে সব থেকে বড় খবর হচ্ছে এই খবরটা যে পুলিশকে তার জায়গায় শক্তিশালী করতে হলে যে কাজটা করা উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেই কাজটা অন্তর্বর্তীকালীন সরকার না করে পুলিশকে আরো দুর্বল করেছে। পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হলে, পুলিশকে যথাযথভাবে কার্যকর করতে হলে পুলিশ হত্যার বিচার হতেই হবে এবং সেই ঘটনার পেছনে যত বড় রাঘব বোয়ালি থাকুক না কেন তার মুখোশ উন্মোচন করতে হবে। আমার মনে হয় যে তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন একজন সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করে, যিনি এই সাহসী সিদ্ধান্তটা দিয়েছেন পুলিশকে। দর্শক, আপনার কি মনে হয় এবার কি সব লেজে গোবরে অবস্থা হয়ে যাবে? এবার কি সবার মুখোশ উন্মোচিত হয়ে যাবে? এবার কি বোঝা যাবে যে এই মিশনে পেছন থেকে কারা কারা কাজ করেছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। 2024 সালের জুলাই আগস্টে নির্বিচারে পুলিশি স্থাপনাগুলোতে হামলা ও পুলিশ হত্যার ঘটনাগুলোর তদন্তে মাঠে নামছে পুলিশের একাধিক টিম। বিগত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসব ঘটনার তদন্তে ছিল চরম আপত্তি, কিন্তু নতুন নির্বাচিত সরকার এসব পুলিশ হত্যা ও স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গ্রিন সিগন্যাল দিয়েছে। গ্রিন সিগন্যাল পেয়ে পুলিশ শুরু করেছে ছায়া তদন্ত, সংগ্রহ করছে সিসিটিভির ফুটেজ ও আলামত। পুলিশের একাধিক সূত্রগুলো বলছে 2024 সালের আগস্টে থানা থেকে লুট হওয়া যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি সেগুলো উদ্ধারে মেসিভ ড্রাইভের পরিকল্পনা আছে। সাথে একই সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গি ও চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হতে পারে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করছে অন্তর্বর্তী সরকার শেষ মুহূর্তে জুলাই অভ্যুত্থানের সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ জারি করেছিল, কিন্তু সেই অধ্যাদেশে রেখে গেছে এক বিরাট ফাঁক ও প্যাচ। সেই প্যাচের মধ্য দিয়ে পুলিশ হত্যাকারীদের বিচার করা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত 2024 সালের 20 জুলাই সারা ঢাকা শহর ছিল উত্তাল। সেদিন সকালে রায়েরবাগ এলাকায় এমন একটি ঘটনা ঘটে যা ছিল বিভৎস। টুরিস্ট পুলিশের এএসআই মোহাম্মদ মুক্তাদির মাতুয়াইলের বাসা থেকে অফিস ধরতে পল্টনের পথে রওনা হন। পথে তার পরিচয়পত্র দেখার পর একদল মানুষ তাকে পিটিয়ে হত্যা করে। এরপর মরদেহ রায়েরবাগ ফুটব্রিজে ঝুলিয়ে রাখে কয়েক ঘন্টা। একই বছরের 4 আগস্ট সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সহ 15 জন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়। তাদের কারো কারো লাশ গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখা হয়, কারো লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের একজন কর্মকর্তা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন, কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে সেই তদন্ত এক কদমও এগোয়নি। একই দিন কুমিল্লার ইলিয়াটগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্য সন্ত্রাসী হামলায় নিহত হন। পরদিন 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানায় হামলা করা হয়। 4 জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করার পর থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। থানায় দায়িত্ব পালনরত অবস্থায় পিটিয়ে হত্যা করা হয় কনস্টেবল আব্দুল মজিদকে। সেই হত্যার ঘটনায় 2024 সালের 23 সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন কনস্টেবল আব্দুল মজিদের স্ত্রী শাহজাদি বেগম। কিন্তু অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসনামলে এই মামলাটির তদন্ত শুরুই হতে পারেনি।
দর্শক, জুলাই আন্দোলনে হামলায় আসলে কত পুলিশ মারা গেছেন তা নিয়ে আছে বিতর্ক। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল 44 জন সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে তখন দেয়া এই হিসাব অনুযায়ী 2024 সালের 20 জুলাই থেকে 14 আগস্টের মধ্যে এসব পুলিশ সদস্য মারা যান। 44 জনের মধ্যে সবচেয়ে বেশি 25 জন পুলিশ সদস্য মারা যান 5 আগস্ট। আগের দিন 4 আগস্ট মারা যান 15 জন। অঞ্চলভেদে নিহতদের সংখ্যা বিশ্লেষণে দেখা যায় ঢাকা মহানগর এবং সিরাজগঞ্জ জেলা ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। ঢাকা মহানগরে 14 জন এবং সিরাজগঞ্জে 14 জন পুলিশ নিহত হন। পুলিশ কর্মকর্তা অবশ্য এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ। তাদের মতে নিহতের সংখ্যা আরো অনেক বেশি। দৈনিক দেশ রূপান্তরের এক রিপোর্টে বলা হয়েছে, পুলিশ অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি তুলেছে, কিন্তু ডক্টর ইউনূসের প্রশাসন তা আমলে নেয়নি। উল্টো স্বঘোষিত পুলিশ হত্যাকারীদের দায় মুক্তি দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল অন্তর্বর্তী সরকার। নোয়াখালীর সোনাইমুড়ি থানা পুলিশের এক কনস্টেবলকে হত্যার অভিযোগে 2024 সালের 12 অক্টোবর এক কিশোর ও 2 তরুণকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা স্বীকার করেন 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছিল। এই ঘটনায় সরকার তখনকার মিত্ররা বেশ ক্ষেপে যায়। দুদিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। 2024 সালের 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত জুলাই আন্দোলন সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। প্রশ্ন উঠেছিল, ওই সময় যেসব পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা। এছাড়া 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত সারা দেশে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার শিকার ব্যক্তিরাও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আন্দোলন চলাকালে সারা দেশের প্রায় 70% পুলিশ স্থাপনা হামলার শিকার হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে মোট 639টি থানার মধ্যে 450 থেকে 460টি থানায় হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে 114টি থানা ও পুলিশ ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং সরাসরি অগ্নিসংযোগ করা হয়েছে, যার ফলে পুলিশের দাপ্তরিক নথিপত্র, জব্দকৃত মালামাল এবং অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শুধু 5 আগস্ট ও তার পরবর্তী সময় 18টি থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঢাকা মহানগরে 13টি থানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে রাজধানীর পুলিশিং ব্যবস্থা কয়েকদিনের জন্য সম্পূর্ণ অচল হয়ে পড়েছিল। থানা ও পুলিশ ফাঁড়িগুলোতে হামলার সময় আন্দোলনকারীদের পাশাপাশি একদল দুষ্কৃতী করে রাষ্ট্রীয় অস্ত্রাগার থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট করে। এই লুণ্ঠিত অস্ত্রগুলো পরবর্তী সময় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকায় তা জাতীয় নিরাপত্তার জন্য এক দীর্ঘমেয়াদী সংকটের সৃষ্টি করেছে। পুলিশ সদর দপ্তরের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী সারা দেশের বিভিন্ন স্থাপনা থেকে 5,753 থেকে 5,829 পর্যন্ত আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছিল। এর মধ্যে ঢাকা মহানগর থেকে লুট হয়েছে 1,217টি এবং ঢাকার বাইরে থেকে 5,749টি অস্ত্র লুট হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া যায়। তথ্য মতে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের প্রায় 25% এবং গোলাবারুদের 52% এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বিশেষ করে অত্যাধুনিক চাইনিজ রাইফেল, SMG এবং শটগানগুলো এখনও অপরাধীদের হাতে থাকার আশঙ্কা করা হচ্ছে, যা নিয়ে নিরাপত্তা বিশ্লেষকগণ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আবার SSF এর অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন অনুযায়ী 5 আগস্টের ঘটনায় তাদের মোট 32টি অত্যাধুনিক অস্ত্র লুট হয়েছে। এর মধ্যে গণভবনের ভল্টে থাকা 2টি T56 এবং SMG এবং জাতীয় সংসদ ভবনের ভল্টে রাখা 6টি পিস্তল ও 200 রাউন্ড গুলি উল্লেখযোগ্য। দুষ্কৃতকারীরা 100 কেজি ওজনের 3টি ভল্ট ভেঙে বা নিয়ে গিয়ে এই লুটতরাজ চালায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো গণভবনের ছাদ থেকে 2টি অত্যাধুনিক অ্যান্টি ড্রোন গান এবং একটি পুরো অ্যান্টি ড্রোন সিস্টেম লুট হয়েছে, যা রাষ্ট্রীয় VVIP নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল ছিল। এছাড়া সংসদ ভবনের বিভিন্ন দাপ্তরিক তহবিল ও ব্যক্তিগত লকার থেকে প্রায় 90 লাখ টাকা লুট হয়েছে বলে সংসদ সচিবালয় নিশ্চিত করেছে। সংসদ ভবনের ভোটিং প্রযুক্তি, সাউন্ড সিস্টেম এবং টেলিকম সংযোগ আন্দোলনকারীরা ধ্বংস করে দিয়েছিল। অন্তর্বর্তী সরকার এসব অস্ত্র উদ্ধারে 2 দফা পুরস্কার ঘোষণা করেও কিছু করতে পারেনি। সূত্রগুলো বলছে, নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। দৈনিক দেশ রূপান্তরের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র বলছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। এসব ঘটনায় মাত্র 5টিতে মামলা হয়েছে, আটক হয়নি কেউ। পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করলেও সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ আছে। তবে পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং আলামত সংগ্রহ করে রেখেছে। অন্তর্বর্তী সরকার সংকেত না দেওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজ তখন এগোতে পারেনি। এখন পুলিশের স্থাপনায় হামলা, আগুন ও সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেছেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আলামত থাকার পরও অন্তর্বর্তী সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকেছিল। তিনি বলেন, মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত অবশ্যই হবে। সূত্রগুলো বলছে, পুলিশের উপর যেভাবে নির্বিচারে হামলা হয়েছিল তা নিয়ে পুলিশ বাহিনীতে ক্ষোভ আছে। উল্টো এতদিন সহকর্মীদের হত্যার বিচার চাওয়া তো দূরে থাক, সহকর্মীদের হেনস্থা হতে দেখেছেন। বিষয়টি নিয়ে হতাশা বিরাজ করছে পুলিশ প্রশাসনে। পুলিশের কর্মকর্তারা বলছেন, যে কোনো হত্যাকাণ্ডেরই বিচার হওয়া উচিত। প্রকৃত দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা উচিত। তা না হলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। কিন্তু শুধু আন্দোলনে নিহতদের বিচার করা হচ্ছিল এতদিন। জুলাই আন্দোলনের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে 2000-এর বেশি মামলা হয়েছে।
হত্যা মামলা রয়েছে 612টির মতো। একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে গড়ে 100-র বেশি মামলা হয়েছে থানা ও আদালতে। 1168 পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। পিবিআই তদন্ত করছে আলোচিত 68টি মামলা। পিবিআর তদন্তাধীন মামলায় 99 জন পুলিশ কর্মকর্তা আসামি রয়েছেন। তদন্ত করতে গিয়ে বিব্রত তদন্তকারী কর্মকর্তারা। এজাহারের সঙ্গে অনেক কিছুর মিল পাচ্ছেন না তারা। পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশ সদস্য হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা বলাই যেত না। একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হত্যাকাণ্ডের শিকার সব পুলিশ সদস্য যে ডিউটিরত অবস্থায় নিহত হয়েছেন তা কিন্তু নয়। কেউ কেউ কর্মস্থল থেকে সাদা পোশাকে বাসায় ফেরার পথেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কাউকে কাউকে বাসার নিচেও নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এতদিন বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে চাকরি হতে হয়েছে। পুলিশের উপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ফৌজদারি অপরাধ তামাদি হয় না বলে প্রকাশ্যে বক্তব্য দিয়ে অন্তর্বর্তী সরকারের রোষানলে পড়েছিল তখন। তবে নতুন সরকার গঠন হওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। সরকার থেকে বিশেষ বার্তা গেছে পুলিশ সদর দপ্তরে। বার্তায় বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের থানা সহ অন্যান্য স্থাপনায় হামলা ও নিহতের ঘটনার তদন্ত করতে হবে। দৈনিক দেশ রূপান্তরের খবরে পুলিশ সূত্রের বরাদ্দে বলা হয়েছে, মামলার তদন্ত ও আসামিদের বিষয়ে দফায় দফায় বৈঠক করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত স্থাপনার বাইরে ও ভিতরে এবং আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিছু দুর্বৃত্তকে চিহ্নিতও করা হয়েছে। ডিএমপি যাত্রাবাড়ি থানার 3টি ও সিএমপির কোতোয়ালি থানায় 2টি মামলা হলেও আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অনেককে। মামলার বাদী পুলিশ নিজে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, হত্যাকাণ্ড একটি ফৌজদারি অপরাধ। এটি কখনো তামাদি হয় না বা হত্যাকাণ্ডের ঘটনায় কখনো দায় মুক্তির সুযোগ নেই। তাহলে ভিকটিম পরিবারের প্রতি অবিচার করা হবে। পুলিশের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেছেন, পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় আরও মামলা হবে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এ নিয়ে শুরু হয়েছে ছায়া তদন্ত। স্থাপনা ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। শিক্ষার্থী ও নিরীহ লোকদের হত্যা করার বিষয়ে মামলা হয়েছে, তবে বেশিরভাগ মামলায় নিরীহ লোকজনকে আসামি করা হয়েছে। এখন পুলিশ নতুন করে তদন্ত করছে। নতুন সরকারের কাছ থেকেও বিশেষ নির্দেশনা পেয়েছে পুলিশ। পুলিশের সূত্রগুলো বলছে, জুলাই আন্দোলনে 158 জন সমন্বয় ছিল। এদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে পুলিশের উপর হামলা এবং থানা পুরানোর কথা স্বীকার করেছে। যেমন 2024 সালের অক্টোবরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম প্রকাশ্যে টেলিভিশন টকশোতে বলেছিলেন, যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদের না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না। ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। গত জানুয়ারিতে বানিয়াচং থানা জ্বালিয়েছে, এসআই সন্তোষকে পুড়িয়েছে বলে ওসিকে হুমকি দেন মাহাদি হাসান। তখন পুলিশ তাকে আটক করলেও অন্তর্বর্তী সরকার তার জামিনের নির্দেশ দিলে অসহায় পুলিশের কিছুই করার ছিল না। পুলিশ জানিয়েছে, ছায়া তদন্তে যেসব প্রমাণ পাওয়া গেছে তাতে কমপক্ষে 27 জনের ব্যাপারে চমকপ্রদ তথ্য পাওয়া গেছে, যারা বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বেশ পাওয়ারফুল ছিল। এছাড়া 15 জন জঙ্গির ব্যাপারে তথ্য পাওয়া গেছে। ডিএমপি সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ি থানায় কারা আগুন দিয়েছিল সেই ফুটেজ তারা সংগ্রহ করেছে। এর মধ্যে একজন তালিকাভুক্ত জঙ্গিও আছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে এই জঙ্গি পলাতক। পুলিশ জানতে পেরেছে, এই 42 জনের সাথে বিগত সরকারের পাওয়ারফুল 8 ব্যক্তির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ও যোগাযোগ ছিল জুলাই আন্দোলনের সময়। ফেসে যেতে পারেন তাদের কেউ কেউ। দর্শক, শুধু পুলিশ হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার ঘটনাগুলোই নয়, জুলাই আগস্টের আন্দোলনের সময় কারাগারে হামলা, লুট ও জঙ্গিদের পালানোর ঘটনাগুলো নতুন করে তদন্ত শুরু করতে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই সময় দেশের 17টি কারাগারে হামলা হয়েছিল। 2240 জন বন্দী পালিয়ে যায়, যাদের মধ্যে দুর্ধর্ষ জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং শীর্ষ সন্ত্রাসীও ছিল। কারাগার থেকে পালানো বন্দীর মধ্যে 1520 জনকে পুনরায় গ্রেপ্তার বা ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনো 721 জন পলাতক রয়েছে। এদের মধ্যে 60 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং 9 জন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে চিহ্নিত, যারা অত্যন্ত বিপজ্জনক বা হাই রিস্ক ক্যাটাগরির। নরসিংদী কারাগার থেকে পালানো 9 জন জঙ্গির মধ্যে 7 জন আনসারুল্লাহ বাংলা টিমের এবং 2 জন জেএমবি সদস্য ছিল। এদের মধ্যে ফারুক আহমেদ নামক এক জঙ্গিকে পুনরায় গ্রেপ্তার করা গেলেও বাকিদের একটি বড় অংশ এখনো অধরা। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো বন্দীদের মধ্যে জঙ্গি ও দুর্ধর্ষ সন্ত্রাসীদের সংখ্যা ছিল বেশি। এসব জঙ্গিদের ধরতে নতুন করে অভিযান শুরু করেছে পুলিশ। পুরাতন কয়েকজন জঙ্গিকে নতুন করে রিমান্ডে আনা হচ্ছে। দর্শক, অন্তর্বর্তী সরকার শেষ মুহূর্তে গত 25 জানুয়ারি জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ জারি করেছিল। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই অধ্যাদেশে থানা পুলিশের উপর আক্রমণকে বলা হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার, যার অর্থ রাজনৈতিক প্রতিরোধের পরিবর্তে সংকীর্ণ ও ব্যক্তিগত স্বার্থে সংগঠিত হত্যাকাণ্ড। এই ধারার বলেই পুলিশ হত্যাকারীদের বিচার সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।